প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যা মন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের কষে দেখি 6.1 এর প্রশ্নগুলির সহজ সমাধান। আশা করি ক্লাসটি তোমাদের অঙ্ক করতে সাহায্য করবে। তো চলো ক্লাসটি শুরু করি। কষে দেখি 6.1। একের দাগে যে অঙ্কগুলো রয়েছে বলছে বীজগাণিতিক সংখ্যামালাগুলি তৈরি করি। তো বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে বলছে। তো দেখি এ নম্বর প্রশ্ন বলছে এক্স এর সঙ্গে ওয়াই যোগ। এক্স এর সঙ্গে ওয়াই যোগ বলতে যে এক্স যোগ ওয়াই, এই যে এক্স এবং ওয়াই এর সাথে কি যোগ। বি নম্বর জেড থেকে এক্স বিয়োগ, তাহলে জেড এটার থেকে বিয়োগ করবো কি এক্স। পরবর্তী সি বলছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, তাহলে পি এর দ্বিগুণ অর্থাৎ পি গুণ 2। আবার কি বলছে কিউ যোগ, তাহলে যোগ কিউ। তাহলে এখন এটাকে পি গুণ 2 মানে হচ্ছে 2p যোগ কিউ, এগুলো আনসার। ডি নম্বর বলছে এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, তাহলে আমরা কি করবো এক্স এর বর্গ দেবো, তাহলে এক্স এ এটাকে বর্গ বলা হয়, বর্গ মানে স্কয়ার। তারপরে কি বলছে সঙ্গে এক্স গুণ, তাহলে গুণ এক্স, তাহলে সমান সমান এক্স এর বর্গ মানে এটা গুণ এক্স। তাহলে এখন এক্স স্কোয়ার গুণ এক্স মানে এখানে এক্স স্কোয়ার মানে দুটো এক্স, এখানে এক্স মানে হলো একটা এক্স, তাহলে দুইটা এক্স আর একটা এক্স মানে তিনটা এক্স, মানে আমরা বলবো এক্স এর ঘাত 3। ই নম্বর প্রশ্ন বলছে এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 তাহলে আমরা কি করব, এখানে বলছে যে এক্স ও ওয়াই এর যোগফল, তাহলে বলবো এক্স আর ওয়াই এর যোগফল মানে যোগ। আবার কি বলছে যোগ ফলের, তাহলে যোগফল পর্যন্ত আমরা যোগ চিহ্ন দিলাম, তাহলে এখানে কি বলা আছে এর বলা আছে যোগফল এর, তাহলে এর মানে কি জানি, এর মানে আমরা জানি যে গুণ, তারপরে কি আছে 1/4। সেটা আমরা এভাবে আনসারটা রাখতে পারি, অথবা আমরা যদি এক্স প্লাস ওয়াই এর সাথে এই উপরের 1 গুণ করি তাহলে কি পাই এক্স প্লাস ওয়াই পাই, আর নিচে 4, এভাবে আমরা অ্যান্সারটা রাখতে পারি। এফ নম্বর প্রশ্ন কি বলছে এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, তাহলে এ ও বি এর গুণফল, তার মানে আমরা কি বলবো এ গুণ বি, তাহলে এ আর বি এর গুণফল হয়ে গেল। তারপরে কি বলছে 4 গুণ, তাহলে বলবো গুণ 4। তারপরে আবার কি বলছে 7 যোগ, তাহলে যোগ 7। তাহলে এটাকে যদি আমরা এখন গুণ করি, তাহলে এ আর এ বি যদি গুণ করি তাহলে আমরা পাই এ বি গুণ 4, পরে আছে যোগ 7, তাহলে সমান সমান এ বির সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা পাই 4 এ বি, তারপরে যোগ 7, এটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন জি বলছে এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, তাহলে এক্স এর দ্বিগুণ মানে এক্স গুণ 2। আবার কি বলছে এর সঙ্গে দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ করতে বলছে, তাহলে যোগ ওয়াই এর অর্ধেক, ওয়াই এর অর্ধেক মানে আমরা জানি অর্ধেক মানে হলো 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ মানে y/2, তাহলে সমান সমান এক্স গুণ 2 মানে হলো 2x যোগ y/2, এটা আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এইচ বলছে এক্স ও ওয়াই এর সমষ্টি, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ করতে বলছে, তাহলে আমরা কি করব এক্স ও ওয়াই এর সমষ্টি অর্থাৎ এক্স যোগ ওয়াই, এটার সমষ্টি থেকে কি করতে বলছে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ করতে বলছে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দেবো। কি বিয়োগ করতে হবে এক্স ও ওয়াই এর গুণফল, তাহলে লিখবো এক্স গুণ ওয়াই, তাহলে সমান সমান এক্স যোগ ওয়াই মাইনাস এক্স গুণ ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই, এটা অ্যান্সার হয়ে গেল। 3 নম্বর নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি
উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদে মৌলিক উৎপাদকগুলি দেখায়। তারা কত পদী সংখ্যা তা লিখি। আগে তো আমরা দেখি যে এই যে এ নম্বর যে অঙ্কটা রয়েছে, এই এ নম্বর অঙ্কটার মধ্যে পদ কতগুলো। এখন পদ কি? পদ মানে আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের মধ্যে আসলে কতবার সংখ্যাটি রয়েছে। যেমন এ নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের একটাই সংখ্যা, সেটা হলো কত? 5x। আবার ঠিক একই রকম ভাবে বি নম্বর অঙ্ক যদি দেখি, দেখো আমাদের এখানে 3বার কিন্তু লেখা আছে। একটা হচ্ছে 7, তো এটা হচ্ছে আমাদের একটা পদ। একটা আছে 2x, এটা হচ্ছে আমাদের আর একটা পদ। আর যেটা x² সেটা হচ্ছে আমাদের আর একটা পদ। তাহলে এই বি নম্বর অঙ্কটাতে কিন্তু 3টা পদ রয়েছে। আবার সি নম্বর অঙ্ক যদি আমরা দেখি, সেখানে কিন্তু আবার কি বলা আছে? x², এটা একটা পদ। এক্স যে সেটা হচ্ছে একটা পদ, আবার 1 যে রয়েছে সেটা কিন্তু একটা পদ। তাহলে এখানেও কিন্তু আমাদের 3টা পদ রয়েছে। আচ্ছা, তো এই নম্বর অঙ্কটাতে যেহেতু 5x লেখা আছে, তাহলে আমরা বলবো যে এখানে আমাদের এই 5x যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে একপদী সংখ্যা। তাহলে 5x সংখ্যাটি হচ্ছে একপদী। তাহলে এই যে 5x সংখ্যা, এই 5x সংখ্যাটি যদি আমরা মৌলিক উৎপাদক বের করি, তো মৌলিক উৎপাদক কি? মৌলিক উৎপাদক হচ্ছে এই 5x সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে 5x সংখ্যাটিকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 5x সংখ্যাটিকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5x সংখ্যাটিকে আমরা x দিয়ে ভাগ করতে পারি, আবার 5x সংখ্যাটিকে আমরা 5x দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই 5x সংখ্যাটি হচ্ছে একপদী সংখ্যা, তো সেটাকে আমরা ভাগ করে বা সেটার মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেলাম এই 1, 5x আর হচ্ছে 5x। এবার বি নম্বর প্রশ্ন যাই। তাহলে বি নম্বর প্রশ্ন বলা আছে 7 + 2x + x²। তো এই যে সংখ্যাটি রয়েছে, তো এই সংখ্যাটির মধ্যে পদ কতগুলো রয়েছে? 3টা। তাহলে এটাকে আমরা বলবো ত্রিপদী। এটাকে বলা হবে ত্রিপদী। তাহলে এই যে ত্রিপদী লিখলাম, তাহলে এখানে 3টা পদ রয়েছে, তাহলে 3টা পদের আলাদা আলাদা আমরা উৎপাদক পাবো। তো প্রথমে যে রয়েছে 7, তাহলে এই 7কে বা এই 7-এর আমরা উৎপাদক পাবো হচ্ছে 2টা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 7। আবার পরবর্তী যে পদ রয়েছে 2x, এই 2x কে কিন্তু আমরা বা এই 2x এর পদ আমরা কি কি পাবো? যে কোন কোন সংখ্যা দিয়ে 2x কে ভাগ করা যায়? আমরা বলবো 1 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যায়, আবার x দিয়ে ভাগ করা যায়, আবার 2x দিয়েও কিন্তু ভাগ করা যায়। তাহলে এখানে কিন্তু আমরা এই 2x এর যে মৌলিক উৎপাদক সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 1, 2, x আর হচ্ছে 2x। আবার এই যে x² রয়েছে, এই x² সংখ্যাটিকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি বা এটার উৎপাদক কি কি হতে পারে? 1 তো হতেই পারে, আর কি হতে পারে? x হতে পারে, আর কি হতে পারে? x² হতে পারে। তাহলে এই x² যে সংখ্যাটি বা পদটি রয়েছে সেটাকে কিন্তু আমরা বা সেটার মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেলাম 1, x আর হচ্ছে x²। পরবর্তী প্রশ্ন সি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের 3টা পদ রয়েছে, একটা হচ্ছে x², একটা হচ্ছে x আর একটা হচ্ছে 1। তাহলে এখানে যদি 3টা পদ রয়েছে, তাহলে এটার ক্ষেত্রেও আমরা বলবো কি এটাও ত্রিপদী। তাহলে প্রথমে যে x² রয়েছে, এই x² এর যদি আমরা মৌলিক উৎপাদক বের করি, তাহলে কি কি পাবো? আমরা পাবো 1, আর কি পাবো? x আর কি পাবো? x²। পরবর্তী পদ যে রয়েছে x, এই x এর আমরা কি কি পাবো উৎপাদক? আমরা পাবো হচ্ছে 1 আর কি পাবো? x। আর পরবর্তীতে যে সংখ্যাটি রয়েছে বা যে পদটি রয়েছে সেটা হচ্ছে 1। তাহলে 1 এর একটাই মৌলিক উৎপাদক পাবো, সেটা হচ্ছে 1। এবার ডি নম্বর। ডি নম্বরে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের পদ আছে দুটো, একটা হচ্ছে 2x²y আর একটা হচ্ছে 7। তাহলে যেহেতু 2টা পদ রয়েছে, তাহলে আমরা এটাকে বলবো দ্বিপদী। তাহলে প্রথমে যে 2x²y আছে, তাহলে এটাকে যদি আমরা মৌলিক উৎপাদক বের করি, তাহলে আমরা কি কি পাবো? প্রথমে পাবো আমরা 1, আর কি পাবো?
আমরা পাবো হচ্ছে 2, আর পাবো হচ্ছে এক্স, আর কি পাবো হচ্ছে ওয়াই। শুধু কি এই কটাই? না, এখানে আরো পাওয়া যাবে। সেটা কি? আমরা আরো এটাকে ভাগ করতে পারবো 2x দিয়ে, ভাগ করতে পারবো আরো, আমরা ভাগ করতে পারবো এক্স স্কোয়ার দিয়ে, আরো আমরা ভাগ করতে পারবো 2y দিয়ে, আবারও আমরা ভাগ করতে পারবো পুরোটা, অর্থাৎ 2x² দিয়ে। আরো আমরা এটার মৌলিক উৎপাদক পাই। আর কি কি পাই? আমরা এটার মৌলিক উৎপাদক পাই 2xy, আরো পাই একসাথে আমরা বলতে পারি xy, আরো আমরা এটার মৌলিক উৎপাদক বের করতে পারি, বলতে পারি x²y। মৌলিক উৎপাদক মানেই হচ্ছে যে এই সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি বা কত ভাবে আমরা ভাগ করতে পারি। তো পরবর্তী যে পদ রয়েছে সেটা হচ্ছে 7। তাহলে এই 7-এর কিন্তু আমরা দুইটা উৎপাদক পাবো, একটা পাবো হচ্ছে 1, আর একটা পাবো কত? 7। পরবর্তী প্রশ্ন কি? এখানেও পদ আছে দুইটা, একটা হচ্ছে 2y3 আর একটা হচ্ছে y। তাহলে এটাকেও আমরা বলবো কি? দ্বিপদী। তাহলে এই যে 2y3 আছে, তাহলে এটার আমরা মৌলিক উৎপাদক বের করি। কি কি পাবো? 1 পাবো, আর কি পাবো? 2 পাবো, আর কি পাবো? y পাবো, আর কি পাবো? 2y পাবো, আর আমরা বলতে পারবো 2y3। আবার এটাকে y² দিয়েও কিন্তু আমরা উৎপাদক করতে পারবো। এবার পরবর্তী পদ যেটা আছে y, তাহলে এই y এর আমরা কি কি মৌলিক উৎপাদক পাবো? একটা পাবো হচ্ছে 1, আর একটা পাবো কি? y। এবার যাই পরের প্রশ্ন f। এখানে তাহলে কতগুলো পদ রয়েছে? এখানে পদ রয়েছে একটা, দুটো, তিনটে। তাহলে আমরা এটাকে বলবো ত্রিপদী। তাহলে এবার আমরা কি করি? মৌলিক উৎপাদক বের করি। তাহলে এই যে x²y রয়েছে, এটার যদি আমরা উৎপাদক বের করি, আমরা উৎপাদক তো 1 পাবোই। পরবর্তী আর কি উৎপাদক পাবো? পরবর্তী উৎপাদক আমরা পেতে পারি x, আর কি উৎপাদক পেতে পারি? x² পেতে পারি, আর কি উৎপাদক পেতে পারি? y পেতে পারি, আর কি? xy পেতে পারি, আর কি? আর এখানে যেটা দিয়ে দেওয়া আছে অর্থাৎ x²y পেতে পারি। এবার পরবর্তী যে পদ রয়েছে xy², এটার আমরা মৌলিক উৎপাদক বের করি। এখানে লিখি xy²। তাহলে এটার যদি আমরা উৎপাদক বের করি, মৌলিক উৎপাদক, তাহলে আমরা এখানে কি কি পেতে পারি? এখান থেকে আমরা 1 পেতে পারি, আর কি পেতে পারি? x পেতে পারি, আর y² পেতে পারি, আরো পেতে পারি y, আর পেতে পারি xy, আরো পেতে পারি xy²। এবার যদি আমরা xyz এর উৎপাদক বের করার চেষ্টা করি, মৌলিক উৎপাদক, তাহলে আমরা কি কি পেতে পারি? যে এটার মধ্যে আমরা 1 পাবো, আর কি পাবো? প্রত্যেকটা পাবো, অর্থাৎ x, y, আবার z, আরো পাবো আমরা xy, আরো আমরা বলতে পারবো xz, আরো বলতে পারবো yz, আর কি পাবো? আর কিছু পাওয়া যাবে না, এই কটাই। এবার জি নম্বর প্রশ্ন। জি নম্বর প্রশ্নের মধ্যে যদি দেখি, এখানে পদ সংখ্যা কয়টি? এখানে পদ সংখ্যা আছে দুটি, একটা হচ্ছে xy, আর একটা হচ্ছে 2x²y²। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো এটা
দ্বিপদী। তাহলে এখন এই এক্স ওয়াই এর যদি আমরা মৌলিক উৎপাদক বের করি, এখানে লিখি এক্স ওয়াই, তাহলে এর যদি আমরা মৌলিক উৎপাদক বের করি, এখানে আমরা পাবো 1। আর কি আমরা পাবো এক্স, আর কি পাবো ওয়াই, আর কি পাবো এক্স ওয়াই। এবার এই যে 2x² y² রয়েছে, এটার আমরা মৌলিক উৎপাদক বের করি, এখানে লিখি 2x² y², এটার মৌলিক উৎপাদক বের করব, এখানে অনেকগুলো পাওয়া যাবে। আমরা পাবো 1, আর কি পাবো 2 পাবো, আর কি পাবো x, আর x², তার সাথে সাথে y, আবার y²। এবার যদি দুটো করে একসঙ্গে ধরি, আমরা বলতে পারবো এখানে 2x, আবার বলতে পারবো কি 2x²। আবার 2 এর সাথে y² যদি ধরি, তাহলে আমরা বলবো 2y, আবার একটা পেতে পারি কি 2y²। আবার বলতে পারবো যে x আর y যদি একসাথে নেই, xy, আবার x²y। এবার আরো এটা থেকে আমরা বলতে পারবো কি xy²। এবার তার সঙ্গে আবার বলতে পারবো কি x²y², x²y²। এবার এখানে যেটা রয়েছে বা যার আমরা মৌলিক উৎপাদক বের করবো, সেটা তো একটা হবেই, সেটা হচ্ছে 2x²y²। তাহলে আমরা 2x²y² এর এতগুলো মৌলিক উৎপাদক পাই। এবার পরবর্তী প্রশ্ন এইচ, তো এখানে বলা আছে 5x + 2y, তাহলে 5x হচ্ছে একটা পদ, 2y হচ্ছে একটা পদ, তাহলে এখানে দুটো পদ রয়েছে, তাহলে আমরা এটাকে বলবো দ্বিপদী। তাহলে 5x এ রয়েছে, তাহলে এটার আমরা উৎপাদক বের করি, 1 পাবো, আর কি পাবো 5, আর কি পাবো x, আবার তার সাথে সাথে 5x ও পাবো। এবার রয়েছে 2y, এই 2y এর মৌলিক উৎপাদক কি পাবো, 1 তো পাবো, আর কি 2 পাবো, আর y পাবো, এবং তার সাথে সাথে 2y পাওয়া যাবে। এবার পরবর্তী প্রশ্ন 4-এর দাগ, বলছে নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। এখন ধ্রুবক ছাড়া ধ্রুবক কোনগুলোকে বলা হয়? ধ্রুবক হচ্ছে যার নির্দিষ্ট মান রয়েছে, যেমন যে কোনো সংখ্যাই হচ্ছে ধ্রুবক সংখ্যা। যেমন আমি 1 যদি বলি, তাহলে 1 সংখ্যাটাও ধ্রুবক, কারণ 1 এর মান সবসময় 1। যদি 2 বলি, তাহলে 2 এর মান সবসময় 2। 3 যদি বলি, তাহলে 3 এর মান সবসময় 3। তাহলে যে মানগুলো নির্দিষ্ট, সেগুলোকে বলা হয় ধ্রুবক। তাহলে এখানে বলছে যে ধ্রুবক ছাড়া অন্য যে পদগুলো থাকবে, সেই পদগুলো সহগ বের করতে বলছে। এখন সহগ কি? সহগ মানে হচ্ছে সঙ্গে বা সাথী, সঙ্গে থাকা বা সাথী। তাহলে প্রথম যে প্রশ্নটি রয়েছে, বলছে 2x + 3y। তাহলে দেখো এখানে কিন্তু ধ্রুবক সংখ্যা ছাড়া অন্য পদ রয়েছে, অর্থাৎ যে 2x, যেমন এখানে 2 হচ্ছে ধ্রুবক, তার সাথে কিন্তু আমাদের x রয়েছে, তাহলে x থাকার জন্য এটাকে কিন্তু আমরা, মানে 2x টাকে কিন্তু আমরা ধ্রুবক বলতে পারবো না। আবার ঠিক একই রকমের 3y যেটা রয়েছে, এমনিতে যদি 3 থাকে তাহলে তো আমরা বলবো এটা ধ্রুবক, কিন্তু y থাকার কারণে 3y যে হলো, এই সংখ্যাটিকে কিন্তু আমরা ধ্রুবক বলতে পারবো না। তার মানে এখানে ধ্রুবক ছাড়া এই সংখ্যাগুলো হয়। তার মানে এখানে x আর y যেহেতু আছে, তাহলে আমরা x এর সাথে যে আছে, অর্থাৎ 2 আছে, তাহলে x এর সহগ আমরা বলবো কত 2। তাহলে আমরা বলবো এখানে x এর সহগ ইকুয়াল 2। আবার এখানে আরো একটা রয়েছে, সেটা হচ্ছে y, তাহলে বলবো y এর সহগ কত, y এর সাথে রয়েছে 3, তাহলে লিখবো 3।
পরবর্তী প্রশ্ন বি নম্বর। এখানে রয়েছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু নেই, তার মানে কোনো কিছু নেই মানে এখানে কি আছে, এক্স স্কোয়ারের সাথে ওয়ান রয়েছে। তাহলে আমরা বলবো যে এক্স স্কোয়ারের সাথে যেহেতু ওয়ান রয়েছে, তাহলে এই ওয়ান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা বলবো এক্স স্কোয়ার এর সহগ ইকুয়াল ওয়ান। আবার পরবর্তী রয়েছে টু এক্স, তাহলে এই টু এক্স বলতে আমি বলবো যে এক্স এর সহগ, এক্স এর সহগ ইকুয়াল কত, টু। এবার পরবর্তী যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ। এই ফাইভের সাথে আর অন্য কিছু নেই, এই কারণে এই ফাইভ হচ্ছে আমাদের কি ধ্রুবক। আর এই ধ্রুবকের কিন্তু সহগ বের করতে বলেনি এখানে, বলছে যে ধ্রুবক ছাড়া যে পদগুলো থাকবে সেই পদগুলোর সহগ বের করো। তাহলে আমরা এখানে ফাইভের সহগ লিখবো না। পরবর্তী কোশ্চেন সি। প্রথমেই বলা আছে এক্স, তাহলে আমরা বলবো যে এক্স এর সহগ, এক্স এর সহগ কি বলবো, যে এক্স এর সাথে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমরা বলবো ওয়ান। এবার পরবর্তীতে বলা আছে ফাইভ এক্স ওয়াই, তাহলে আমরা বলবো এক্স ওয়াই এর সহগ ইকুয়াল কত, এক্স ওয়াই এর সাথে রয়েছে ফাইভ, তাহলে লিখবো ফাইভ। এবার পরবর্তীতে রয়েছে মাইনাস সেভেন ওয়াই, তাহলে ওখানে বলবো আমরা ওয়াই এর সহগ ইকুয়াল, এখানে তো আমরা শুধু সেভেন লিখবো না, কারণ সেভেনের সামনে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে আমরা বলবো মাইনাস সেভেন। পরবর্তী প্রশ্নটি প্রথমেই বলে দেওয়া আছে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ যেহেতু রয়েছে তাহলে এই ফাইভ হচ্ছে আমাদের কি ধ্রুবক, তাহলে এটার আমরা কিন্তু সহগ বের করব না। পরবর্তীতে রয়েছে মাইনাস জেড, তাহলে মাইনাস জেড বলতে জেটের সহগ আমাদের বের করতে হবে, তাহলে জেটের সাথে কোনো সংখ্যা নেই বলতে আমাদের ধরে নিতে হবে এখানে ওয়ান রয়েছে, তাহলে আমরা বলবো জেড এর সহগ ইকুয়াল মাইনাস ওয়ান। পরবর্তী প্রশ্ন ই, বলছে এখানে এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স কিউবের সাথে কোনো সংখ্যা নাই মানে ওয়ান রয়েছে, তাহলে আমরা বলবো এক্স কিউব এর সহগ ইকুয়াল ওয়ান। আবার পরবর্তীতে যে এক্স রয়েছে তার সঙ্গেও কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে এখানেও আমরা বলবো এক্স এর সহগ ইকুয়াল ওয়ান। এবার পরবর্তীতে যে মাইনাস ওয়াই রয়েছে তাহলে এখান থেকে আমরা বলবো ওয়াই এর সহগ ইকুয়াল মাইনাস ওয়ান। পরবর্তী প্রশ্ন এফ, বলছে এক্স বাই টু প্লাস ফোর, তাহলে এখানে যেহেতু এক্স রয়েছে তাহলে এখানে আমরা সহগ পাবো, আর পরবর্তীতে যেহেতু শুধু ফোর দেওয়া আছে তাহলে এই ফোর হচ্ছে আমাদের কি ধ্রুবক, তাহলে এখানে আমরা এক্স এর সহগ কি পাবো, যে এক্স এর সহগ ইকুয়াল, তাহলে এক্স এর সাথে আমাদের কোনো সংখ্যা নেই, তার মানে এখানে আমি কি বলবো ওয়ান, আর নিচে তো আমাদের টু দিয়ে দেওয়াই আছে, তাহলে আমরা বলবো ওয়ান বাই টু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে। এবার পাঁচের দাগের প্রশ্ন বলা আছে নিচে বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদের বা পদগুলির এক্স এর সহগ, তাহলে এখানে বলা আছে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি শুধুমাত্র এক্স এর সহগ নির্ণয় করো। তাহলে এক্স এর সহগ, যেমন প্রথম অঙ্কটি রয়েছে আমাদের এ নম্বর ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমাদের দেখতে হবে এক্স কোথায় আছে, এটা, তাহলে এক্স এর সহগ কে, মানে এক্স এর সঙ্গে কি রয়েছে ওয়াই কিউব, তাহলে এ নম্বরের অ্যান্সার আমরা লিখবো যে এক্স এর সহগ ইকুয়াল ওয়াই কিউব। এবার পরবর্তী প্রশ্ন বি,
তো বি নম্বরে বলছে 15z² মাইনাস 8xz। তাহলে এখানে যে x রয়েছে, তাহলে x এর সহগ কি আছে? -8z। তাহলে বলবো x এর সহগ ইকুয়াল -8z। এবার সি নম্বর বলছে -x -y +2। তাহলে এখানে শুধুমাত্র আমাকে দেখতে হবে যে x এর সহগ কি রয়েছে। x এর সাথে কোনো সংখ্যা নেই মানে রয়েছে 1, তার মানে x এর সহগ আমরা পেয়ে গেলাম -1। তাহলে সি নম্বরের অ্যান্সার আমরা লিখবো x এর সহগ ইকুয়াল -1। ডি নম্বর বলছে 4 + y + yz, সরি yx। তাহলে এখানে যে x রয়েছে, তাহলে x এর সহগকে y। তাহলে আমরা বলবো ডি নম্বর x এর সহগ y। এবার ই নম্বর 2 + x + xy²। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু x পদ দুটো রয়েছে, তাহলে আমরা এখানে কিন্তু x এর সহগ 2 বার পাবো। তাহলে ই নম্বরের অ্যান্সার আমরা লিখবো x এর সহগ। তাহলে প্রথমবার যে x রয়েছে আমাদের, এই x এর সাথে আমাদের কি আছে? 1 রয়েছে, তাহলে x এর সহগ আমরা পাবো 1। এবার পরবর্তীতে x এর সহগ কিন্তু আমাদের আরো একটা রয়েছে, সেটা কি? x এর সাথে রয়েছে y²। তাহলে y²ও কিন্তু আমাদের সহগ। পরবর্তী প্রশ্ন এফ বলা আছে 15xy⁴ -14। তাহলে এখানে x এর সহগ কি রয়েছে? x এর সহগ তো 15 রয়েছেই, তার সাথে সাথে কিন্তু y⁴ রয়েছে। তাহলে আমরা বলবো এফ নম্বর x এর সহগ, তাহলে x এর সহগ 15 রয়েছে এবং তার সাথে y⁴ রয়েছে। পরবর্তী 6 দাগ বলছে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। তাহলে সদৃশ পদ কোনগুলোকে বলা হয়? যার মধ্যে পদগুলোর মিল রয়েছে সেগুলোকে বলা হয় সদৃশ পদ। যেমন এখানে রয়েছে 2x, তাহলে এই যে 2x, 2 এর সাথে যে x রয়েছে, আর এখানে কোন পদগুলোর মধ্যে শুধুমাত্র x রয়েছে, তাহলে সেগুলো হচ্ছে সদৃশ পদ। তাহলে এখানে আমরা সদৃশ পদ কি কি পাবো? লিখি এখানে সদৃশ পদ সমান দিলাম। তাহলে প্রথমে এই যে 2x রয়েছে, লিখবো 2x। তাহলে এর সাথে সদৃশ রয়েছে কি? এই যে -5x, তাহলে লিখবো -5x। আর কি রয়েছে? এখানে রয়েছে এই যে 3x, তাহলে বলবো 3x। আর কি কোথাও x রয়েছে? না। তাহলে যে 2x - 5x আর হচ্ছে 3x, এরা হচ্ছে সদৃশ। আর কি রয়েছে? এবার y এর যদি আমরা হিসেব করি, এখানে y রয়েছে, যে y রয়েছে, আর এই y এর সাথে সদৃশ রয়েছে এই যে 18y, তাহলে লিখবো 18y। আর তার সাথে রয়েছে এই যে -y, তাহলে এই -y হচ্ছে সদৃশ। তাহলে এটা একটা ঘরের মধ্যে থাকলো, এভাবে ঘর দিয়ে দিই। যেহেতু আলাদা আলাদা ঘরে লিখতে বলছে, তাহলে এই ঘরের মাধ্যমে আমরা বোঝালাম যে এরা আলাদা আলাদা সদৃশ। আবার কি, এখন যদি আমরা xy এর ঘরটা দেখি, তাহলে এখানে আছে 12xy, আবার এখানে আছে -4xy, আবার এখানে রয়েছে 3xy, আবার এখানে রয়েছে -xy। তাহলে এরা একটা ঘরের মধ্যে বসবে, পাশেই বসেই। তাহলে 12xy আর রয়েছে -4xy আর রয়েছে 3xy আর রয়েছে -xy। তাহলে এরা একে অপরের সঙ্গে সদৃশ। তাহলে এটা আমরা এক ঘরে লিখলাম। এবার যদি আমরা y² দেখি,
তাহলে এখানে রয়েছে 13y², তার সাথে রয়েছে যে -2y², তার সাথে রয়েছে না আর নেই। তাহলে এখানে আমরা y² এর সদৃশ দুটো পাই, একটা হচ্ছে 13y², আর একটা হচ্ছে -2y²। তাহলে এরা দুজনে একটা ঘরের মধ্যে বসবে। এবার পরবর্তী, এবার বাকি রইল হচ্ছে 21x²y। এই x²y কিন্তু শুধুমাত্র একটা জায়গাতেই আছে, তাহলে এর কারণে একাই সদৃশ, এর সাথে আর কিন্তু কোনো সংখ্যা সদৃশ নেই। তাহলে একাই একটা করে বসবে 21x²y। এবার পরে রয়েছে আমাদের এই -6x² আর হচ্ছে -15x²। তাহলে এরা পরস্পর সদৃশ, তাহলে এদেরকে আমরা একটা করে লিখবো -6x² -15x²। তাহলে এরা পরস্পর সদৃশ। পরবর্তী প্রশ্ন, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ, কোনগুলি অসদৃশ পদ? তাহলে সদৃশ পদের বেলায় কি মিল থাকে, তাহলে সেটাকে বলা হবে সদৃশ। তাহলে অসদৃশ বলা হবে কোনটাকে, যেটার মধ্যে মিল থাকবে না। যেমন এ নম্বরটা রয়েছে, একটাতে বলা আছে 2x আর একটাতে বলা আছে 3y, অর্থাৎ একটাতে x একটাতে y। তাহলে এরা কি সদৃশ? না, তাহলে এটাকে বলা হবে অসদৃশ। বি নম্বর যদি দেখি, বলা আছে 7x আর 8x, যেহেতু x আর x মিল আছে, তাহলে এটাকে বলবো আমরা সদৃশ। সি নম্বর -29x আর হচ্ছে 6x, তাহলে যেহেতু x আর x রয়েছে, তাহলে আমরা বলবো সদৃশ। ডি নম্বর বলছে 4xy 6yz, এখানে y মিল থাকলেও একটাতে কিন্তু x আছে, একটাতে কিন্তু z রয়েছে, তাহলে মিল এখানে নেই, তাহলে আমরা বলবো এটা অসদৃশ। পরে ই নম্বর বলছে -15yx আর 8xy। তো দেখো এখানে yx xy, এই yx মানেই xy, আর এখানে তো xy রয়েছে, তাহলে xy আর xy যেহেতু মিল রয়েছে, তাহলে এটাকে বলবো আমরা সদৃশ। এবার এফ নম্বর প্রশ্ন বলছে 5xy আর 6x² y²। তাহলে যেহেতু একটাতে xy একটাতে x² y² রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো অসদৃশ। কোশ্চেন নাম্বার 8, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² পদ আছে সেটি লিখি এবং x² এর সহগ লিখি। এবার কিন্তু আমাদের x² এর সহগ বের করতে হবে। যেমন এ নম্বর প্রশ্নটিতে বলা আছে 5 xy², 5 xy²। তো এখানে কিন্তু x² নেই, তাহলে আমাদের কিন্তু উত্তর বের করতে বলছে যে পদটিতে x² পদ রয়েছে তার সহগ লিখতে বলছে। তাহলে এই এ নম্বর প্রশ্নটিতে যেহেতু x² নেই, তাহলে এখানে কিন্তু x² এর সহগ আমরা পাবো না। তাহলে আমরা বলবো x² পদ নেই, x² এর পদ x² পদ নেই। এবার বি নম্বর, এখানে বলা আছে -6x² -8y, তাহলে এখানে যেহেতু x² রয়েছে, তার মানে একটা x² পদ, তাহলে আমরা বলবো x² পদ সমান সমান -6x²। তাহলে এবার বলছে যে সেটাতে আবার x² এর সহগ লিখি, তাহলে এবার লিখবো x² এর সহগ সমান সমান কি আছে, x² এর সাথে -6, তাহলে আমরা লিখবো -6। এবার সি নম্বর প্রশ্ন বলে দেওয়া আছে 3x²
15xy² মাইনাস 8y²। তাহলে এই যে সংখ্যামালা, এই সংখ্যামালার মধ্যে x² পদ কোনটি? প্রথমে যেটা আছে 3x²। তাহলে আমরা বলবো x² পদ সমান সমান 3x²। তাহলে যেহেতু x² পদ রয়েছে, তাহলে আমরা বলবো x² এর সহগ ইকুয়াল x² এর সাথে রয়েছে 3, তাহলে সহগ হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন ডি, বলছে 2 প্লাস 3x² প্লাস 4x। তাহলে এখানে x² কি পদ রয়েছে? হ্যাঁ, এখানে x² পদ রয়েছে। এই যে মাঝখানে যেটা রয়েছে 3x²y, তাহলে আমরা বলবো x² পদ সমান সমান 3x²y। তাহলে যেহেতু x² পদ রয়েছে, তাহলে x² এর সহগ থাকবে। তাহলে x² এর সহগ ইকুয়াল, তাহলে x² এর সাথে কি কি রয়েছে? 3 আর y, তাহলে বলবো 3y। নম্বর প্রশ্ন বলছে 5 মাইনাস 6x²y² প্লাস 6xy। তাহলে এখানে x² পদ রয়েছে, তাহলে বলবো আমরা x² পদ ইকুয়াল, তাহলে রয়েছে মাইনাস 6x²y²। তাহলে যেহেতু x² পদ রয়েছে, তাহলে আমরা বলবো x² এর সহগ ইকুয়াল, তাহলে x² এর সাথে কি কি রয়েছে? -6 রয়েছে আর y² রয়েছে, তাহলে লিখবো -6y²।